এনটিভি মালয়েশিয়া এবং FM786 এর যৌথ আয়োজনে প্রবাস তারকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের দশম পর্বে আজ আমাদের সাথে যে প্রবাসী তারকা রয়েছেন তিনি হচ্ছেন নাফিসা রহমান মৌ। তিনি একজন নৃত্যশিল্পী এবং সেই সাথে তিনি কো-ফাউন্ডার 100 মিলিয়ন মাইন্ডসেটের। অনেক অনেক গুণের অধিকারী তিনি। আজ আমরা তার সাথে কথা বলবো এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। তাই আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, অবশ্যই এনটিভি মালয়েশিয়া পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং যদি আপনারা গেস্টের কাছ থেকে কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমাদের আজকের অনুষ্ঠানের নিচে যে কমেন্ট বক্স আছে। আমি চেষ্টা করব এই কমেন্টস গুলো পড়ে অতিথির কাছ থেকে তার উত্তর নিয়ে নেওয়ার জন্য। তো আমাদের সাথে রয়েছেন আজকের অতিথি নাফিজা রহমান মৌ। আসসালামু আপু, আলাইকুম আসসালামু প্রিয় দেশ আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আখি আপু এবং দেশের বাইরে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি করোনা মোকাবেলা করে সবাই আমরা ভালো আছি। খুব ভালো একটা চমৎকার লাইন বলেছেন যে করোনা মোকাবেলা করে যে সময়টাতে আসলে আমরা অনুষ্ঠান করছি, ভীষণ কঠিন একটা সময়। যে সময়টাতে সবকিছু ভুলে গেলেও করোনার কথাটা আমরা ভুলতে পারছি না। এটা যেন আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আহ সাহস নিয়েই হয়তো আমরা বেঁচে আছি। একটা একটা সুদিনের স্বপ্ন দেখছি যে সময়টাতে আমরা আবারও পুরো পৃথিবী সুস্থ হয়ে যাবে, করোনা মুক্ত একটা পৃথিবী আমরা পাবো। যাই হোক আপু, আপনি কেমন আছেন? আমি এই তো আছি। আমি বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত আছি। বার্নস স্টেট ইউনিভার্সিটি অফ ফরেস্ট অ্যান্ড টেকনোলজিতে আমার মাস্টার্স করছি। তো আমরা সবাই জানি রাশিয়া একটি হিমাঙ্কের দেশ। বর্তমানে আমরা -14, 12, 13, 14তে আছি এবং এটা -12, 13, 14 তো এনভায়রনমেন্ট, কিন্তু এটা অনুভব হয় 22-23। এত বেশি ঠান্ডা, মানে চিন্তা করা যায় না। মানে বাংলাদেশ থেকে এটা ভাবাই যায় না যে এতটা ঠান্ডা। মানে প্রথম প্রথম স্নোফলের প্রথম দিকটাতে এটাকে নিতে পারতে কষ্ট হয়, পরের দিকে আমরা রপ্ত হয়ে যাই, এই আবহাওয়ার সাথে মিশে যাই। কিন্তু প্রথম প্রথম যাদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যাগুলো থাকে তাদের বেশি এটার সাথে মোকাবেলা করতে হয়। এতে দেখা যায় যে এখন তো আমাদের সেকেন্ড ওয়েভের লকডাউন চলছে আমাদের ইউনিভার্সিটিতে, এখন অনলাইনে আমরা পড়াশোনা করছি। তো সেন্ট্রাল লকডাউন না, বাট ইনস্টিটিউশন গুলা বন্ধ। তো তো দেখা যায় যে লোকাল পিপল যারা আছে এখানকার রাশিয়ানদেরই এই ঠান্ডাটা প্রথমে মানিয়ে নিতে বেগ পেতে হয়, পরবর্তীতে মানিয়ে নেয়। আর আমরা যারা বাঙালি আছি তাদের তো একটু কষ্ট হয়, এই আর কি। তো ঠান্ডা প্রবাস নিয়ে, করোনা নিয়ে, কিছু নিয়ে আছি আর কি। সবকিছু নিয়ে আসলে আমাদেরকে থাকতে হয়। তো এই যে প্রবাস জীবন কতদিনের? আমি 2019 সালের 21শে ফেব্রুয়ারি, আমার দিনটি একদম মানে খুবই ভালো মতো মনে আছে, কারণ 20 তারিখে আমি আমার যাত্রা শুরু করি, রাশিয়ার জন্য পাড়ি দেই। আমি 21শে ফেব্রুয়ারি রাশিয়াতে এসে পৌঁছই 2019 সালের। প্রায় এই ফেব্রুয়ারিতে 2 বছর হবে, মানে 18 মাস চলছে, 1.5 বছরের উপরে আর কি। 18 মাস না, 1.5 20 মাস বছরের উপর। 22 মাস চলছে, হ্যাঁ। কেমন লাগছে প্রবাস জীবন? প্রবাস জীবন বলতে গেলে মানুষ মনে করে যে না, খুব হাই ফাই ছবি তুলে খুব সুন্দর সুন্দর জায়গায় যায়, কিন্তু বাস্তবটা পুরোই ভিন্ন রকম। যারা প্রবাসে থাকে আসলে স্বজন প্রীতি বা ভালোবাসার জায়গাটা না, এটা না বলে বোঝানো যায় না যে পরিবারকে কিরকম মিস আমরা করি। আর সবচেয়ে বড় কথা, হোস্টেল লাইফ আমি কখনো করিনি। আমার বাংলাদেশে আমার অনার্স মাস্টার্স বাংলাদেশ থেকে করা, এবং সম্পূর্ণই পড়াশোনাটা আমি আমার পরিবারের সাথে করেছি। তো পরিবারের সাথে করার কারণে হোস্টেল জীবনকে আমি কখনো বুঝিনি, কিন্তু গত এই 21-22 মাস ধরে হোস্টেল জীবনটাকে, এবং সেটা অ্যাব্রডে, বিদেশে, আমি খুবই মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের খাবার নিজে রান্না করতে হচ্ছে, একটা নুন থেকে শুরু করে তেল সবকিছুই নিজের কিনতে হয়। না থাকলে কেউ নাই দেওয়ার, আমি না কিনলে আমার খাওয়া হবে না, আমার রান্না হবে না। তো সবকিছু নিজের করা, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজেকে গুছিয়ে রাখা এবং নিজেকে সব জায়গায় মানিয়ে চলা, এটা আসলে প্রবাসে না আসলে বোঝা যায় না। মানুষ তো ওপার থেকে মনে করে, বাংলাদেশের মানুষ বা পৃথিবীর অন্যান্য মানুষ, যে না, ওর কত সুন্দর হাইফাই লাইফ, কত সুন্দর জায়গা, কত সুন্দর খাচ্ছে ঘুরছে। কিন্তু এটাকে চলমান প্রক্রিয়ায় আনতে যে কতটা বেগ পেতে হয়, এটা একমাত্র যারা প্রবাসী আছে তারাই বুঝতে পারে। তারপরে বলবো এখানকার নিরাপত্তাটা অন্যরকম। তো সবকিছুর ভালো থাকে, মন্দ থাকে। এখানেও আমরা সেভাবে ভালো মন্দ মিলিয়ে আছি।
আচ্ছা, তো আপনি তো একজন নৃত্যশিল্পী। এই নাচের জগৎটায় কখন আপনি পা রেখেছেন? আচ্ছা, আমি যখন ক্লাস 2 তে পড়ি, তখন আমার আম্মু এবং আব্বু আমাকে নাচ স্কুলে ভর্তি করে দেয়। ক্লাস 2 তে পড়ি। আ তখন ভর্তি করিয়ে দেওয়ার এই কারণ যে টিভিতে গান হলেই আমি ঘরের মধ্যে ঘোরাঘুরি করতাম। খুব জোরে, জোরে ঘুরে করতাম। আমি মেয়ে ছিলাম। মা নূপুর বানিয়ে দিয়েছিল। তো এই নূপুর পরে নাকি খুব ঘুরতাম। তো আমার বাবা অনেক সংস্কৃতিপ্রিয় মানুষ ছিলেন। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন। উম আ আচ্ছা। অক্টোবর মাসের ১৮ তারিখে আমি বাংলাদেশে যেতেও পারিনি। বিকজ অফ দ্যা লকডাউন আমি এখানে আটক আছি। আটক আছি মানে আমাদের গেলে আসতে দিচ্ছে না। ইন দ্যা মিন টাইম আমার পাসপোর্টও আমার ইউনিভার্সিটির কাছে। আমি পাসপোর্ট পাবো ১৫ তারিখে। তো আমি আমার বাবাকেও দেখতে পারিনি। তো এই তো প্রবাস জীবন। আপনি যখন বললেন যে এটাই। প্রবাস জীবন সেটাই প্রবাস জীবন। তো অনিশ্চয়তা এটার মধ্যে না কোনো নিশ্চয়তা নাই। আজকে তো আব্বা মারা গেছেন। কালকে আমিও এখানে মরে যেতে পারি। আমার হয়তোবা পরিবারের সাথে আর কখনো দেখাও না হতে পারে। মানুষেরটা আমার আত্মীয়-স্বজনেরটা দিয়ে বাদই দিলাম। আমার নিজেরটা দিয়ে বলি, আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হলে আমার পরিবার হুম, আমাকে হুম, দেখতেও পারবে না। এই প্রবাস হুম, হুম। জীবন। তো নাচের কথায় ফিরে আসি। নাচ হচ্ছে আমি যখন ক্লাস 2 তে পড়ি তো তখন আমার বাবা আমাকে বেনুকা ললিত কলাকেন্দ্র লালমাটিয়া অবস্থিত। সেখানে ভর্তি করে দেয় এবং বেনুকা ললিত কলাকেন্দ্রে আমি ৭ বছরের সার্টিফিকেট কোর্স করি। সেখানে ভরতনাট্যম, কত্থক, সাধারণ নৃত্য সহ লোকনৃত্যের আমি ওখানে প্রশিক্ষণ নিই। তাছাড়া সোহেল রহমান স্যারের কাছে আমার প্রাইভেটেও নাচ শেখা হয় তার বাসায় গিয়ে। আচ্ছা, তা কতদিন নাচ শিখেছেন? আমি ৭ বছরের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা বেনুকা ললিত কলা কেন্দ্রে। এখানে হাতে কলমে পরীক্ষাও দেওয়া লেগেছে এবং প্র্যাকটিক্যাল তো আমি শিখেওছি। আচ্ছা, মানে মানে প্রায় দীর্ঘ সময় ধরেই কিন্তু নাচটা শেখা হয়েছে। হ্যাঁ, এখন কি নাচ প্র্যাকটিস এটার করা হয়? রাশিয়া এসে প্র্যাকটিস করা হয় না। বাট হ্যাঁ, এখানে কোনো কালচারাল প্রোগ্রাম হলে আমি ওটাতে পারফর্ম করি। আর যখন দেখে যে আমি পারছি, ইউনিভার্সিটিতেও একটা অন্যরকম সাড়া পড়ে যায়। একটা গুঞ্জন রটে যায়। আমি বলব যে আমরা যারা বাঙালি রাশিয়ানরা এখানে বাংলাদেশকে ২ টো জিনিস দিয়ে চিনে। এক চিনে ক্রিকেট খেলা, কারণ রাশিয়ানরা ক্রিকেট খেলে না। ওদের প্রধান খেলা ফুটবল। এবং আরেকটা বিষয় চিনে সে বাঙালিরা প্রচুর মসলা খায়, স্পাইসেস খায়। এখানে তো এত স্পাইসেস এত ধরনের মসলা চলে না। এই ২ টা যখন বুঝে তখন বুঝে যে এরা বাঙালি। তো আমি যখন ১ম রাশিয়াতে আসি, আমি যখন শাড়ি পরি, চুড়ি পরি, কপালে টিপ দেই, তারা আমাকে বলে, "এই তুমি কি ইন্ডিয়ান?" ওরা ইন্ডিয়াকে খুব ভালো মতো আবার চেনে। শাহরুখ খানকে চেনে, কিন্তু বাংলাদেশকে চেনে না। তো তখন আমি যখন বলি যে, "না, আমি ইন্ডিয়ান না, আমার দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা।" তো তখন ওরা একটু অবাক হয়। এই নামটা ওরা শোনেনি বা শোনে না, তেমন একটা জানে না। তো তারপরে আবার ঠিকই দেখা যায় আমাদের সাথে মিশে যাচ্ছে, আমার সাথে মিশে যাচ্ছে। তো আমি যেহেতু রাশিয়ার ক্যাপিটাল এর নাম মস্কোতে না ভারোনেজে, মস্কো থেকে ভারোনেজের দূরত্ব প্রায় ৮ ঘন্টা। দ্যাট মিনস আমি যদি বাংলাদেশ দিয়ে বুঝাই, আমি অবস্থান করছি হচ্ছে উম সিলেটে। আর আ ঢাকা হচ্ছে রাজধানী। তো মস্কো হচ্ছে যেহেতু ক্যাপিটাল, আর মস্কো থেকে বাইরে যেহেতু ভারোনেশ, সিলেট। তো ক্যাপিটালের মানুষরা যেরকম যতটা বেশি অন্যান্য দেশ সম্পর্কে জানে, এই ভারোনেশের মানুষরা আরো বাংলাদেশ সম্পর্কে জানে না। তো গরমের সিজন, এখন তো শীত ভাবাই যায় না শাড়ি পরবো। গরমের দিনে যখন কোনো অকেশন বা আমি কোনো জায়গায় ঘুরতে গেলে আমি শাড়ি পরতে পছন্দ করি। যেহেতু আমি একজন শিল্পী, শাড়ি আমার প্রিয়, আমার প্রধান পোশাক। এটা আমার বৈশিষ্ট্যের একটা অংশ। তো আমি যখন শাড়ি পরি ওরা বেশ অবাক হয়। ওরা খুব খুশি হয়। আমি টিপ পড়লে ওরা অবাক হয়। তো ২-১ জন তখন প্রশ্ন করে যে, তোমরা কি ইন্ডিয়ান? তুমি কি ইন্ডিয়ান?" তখন যখন আমি বলি, "না, আমি বাংলাদেশী।" তো তখন আমার নিজের সংস্কৃতি আমাকে তুলে ধরতে সবার মাঝখানে একটা অন্যরকম আবেগসহ গর্ববোধ হয়। আসলেই তাই। মানে আমাদের দেশের সংস্কৃতিটা এত বেশি রিচ যে সব দেশের সংস্কৃতির মাঝেও যখন বাংলাদেশের সংস্কৃতিটাকে রিপ্রেজেন্ট করা হয়, সবাই কিন্তু মুগ্ধ হয়ে দেখে, মুগ্ধ দৃষ্টিতে সেটা উপভোগ করে। তো আর নাচের ব্যাপারটা তো আরো অন্যরকম, যে এমন একটা আর্ট যে মুখে কথা বলতে হয় না। মানে আপনার নাচের মুদ্রাই কিন্তু বলে দেয় আপনি কি প্রকাশ করছেন, আপনার এক্সপ্রেশন কথা বলে। হ্যাঁ, তা যেহেতু তো অনলাইনে অবশ্যই। অনুষ্ঠানটা, অনলাইনে অনুষ্ঠানটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু বলতাম যে আপু একটা অবশ্যই নাচ দেখবো। হ্যাঁ, যাই হোক ওরকম এটা।
ওরকম ওরকম সুযোগ থাকলে অবশ্যই কখনো না কখন হবে। আর এখন যেহেতু অনলাইনের ইনশাল্লাহ। যুগ, দেখা যায় পারফরমেন্স কোনো না কোনো ভাবে ভিডিওর মাধ্যমে ফুটেই ওঠে। তো আপনি যেটা বলছিলেন আপু যে নাচের কথা, তো নাচের সংজ্ঞা যদি আমরা সংজ্ঞায়িত করি, তাল ও লয়ের সহযোগে লীলায়িত অঙ্গভঙ্গি দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। তো নৃত্য প্রকাশের জন্য কোনো সুর বা তাল ছাড়াও আমি ভাবভঙ্গি ভঙ্গি এবং আবেগ দিয়েও কিন্তু নাচকে প্রকাশ করতে পারি। এবং কথিত আছে ডান্সিং ইজ দ্য মাদার অফ আর্টস, সব শিল্পের মাকে নৃত্য বলা হয়, কারণ এর মাধ্যমে, যেমন ভরতনাট্যম আমি যদি বলি, এটা কিন্তু একটি ভাষা। আপনি ভরতনাট্যমে কোনো গান পাবেন না। আপনি শাস্ত্রীয় ভরতনাট্যম যখন দেখেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা নৃত্য নাট্য পরিবেশন হয়ে যাবে শুধুমাত্র তবলা আর বাদ্যযন্ত্রের মাধ্যমে। অঙ্গভঙ্গি দ্বারাই পুরা একটা কাহিনী সিনেমার মতো এই ভরতনাট্যমে প্রকাশ হয়ে যাবে। ডান্সিং ইজ ডান্স অলসো আ ল্যাঙ্গুয়েজ, আমরা বলতে পারি যে ভাষা প্রকাশের হুম। একটা অন্যতম মাধ্যম নাচ। আসলেই তাই। তো আমার এর মধ্যে আমাদের যে অনুষ্ঠানটা দেখছে তারা অনেকে কমেন্টস করেছেন, আমি একটু দেখছি। মোহাম্মদ এলওয়ার হোসেন লিখেছেন, হাই হাই ভাইয়া। আম, মোহাম্মদ এলওয়ার হোসেন লিখেছে কামো তিঙ্গল মানা, এটা কি রাশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ নো, নাকি? নো, 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 ও তাহলে কি মালাই কিনা আমি জানি না, আমি এই ভাষাটা ঠিক বুঝতে পারছি না। তানহা তানহা লিখেছেন হাই। আচ্ছা, যাই হোক, সবাই আপুর প্রোগ্রাম দেখছে, মানে আমাদের প্রোগ্রাম দেখছে। সেটাই হাই দিয়ে হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন যে তারা আমাদের অনুষ্ঠানে আছেন, আমাদের সাথে আছেন। তো আবারও বলছি, যদি কেউ আমাদের আছে গেস্টের সাথে কথা বলতে চান, আপনাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, আমি আপনাদের প্রতিনিধি হয়ে আপুর সাথে কথা বলে নিব। আপু, এই পর্যায়ে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আপনি তো নাচ করছেন এবং নাচের ভীষণ চমৎকার ভাবে সংজ্ঞায়িত করেছেন নাচের। আহ, তো এই নাচ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? নাচ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টা যেটা আমরা আমার চিন্তা, আমি বাংলাদেশে থাকতে, আমি তো স্টাডি পারপাসে এসেছি রাশিয়া, এবং আমার স্টাডি শেষ হয়ে যাবে হচ্ছে 2021-এ, মানে বাই ইয়ার 2021-এর জুলাইতে। তো যেহেতু কোনো গ্যাপিং নেই বা কোনো জট নেই আমার এখানে, একদম ঠিক ঠিক টাইমই হবে, যদি কোনো করোনার কোনো বিরাট রকমের সমস্যা আমাদের না ফেলে। তো দুই হাজার যদি একুশে অনলাইনে তো ক্লাস হচ্ছেই। হ্যাঁ, অনলাইনে ক্লাস অনলাইনে তো হচ্ছে, ক্লাস। এক্সাম হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, থিসিসের কাজ হচ্ছে, সবকিছু অনলাইনে হচ্ছে। সো এভাবে চলতে থাকলে 2021-এর জুলাইতে আমার ডিগ্রি কমপ্লিটেড। তো ডিগ্রি কমপ্লিট হলে আমি অবশ্যই আমার নিজের দেশে, আমি আমার বাংলাদেশে ব্যাক করব। তো বাংলাদেশ থেকে চলে আসার পরে আমি যখন আমার অনার্স করছিলাম, তখন আমি ছোট্ট একটা সংগঠন আমার নাচের উপরে তৈরি করি। সেটা হচ্ছে ফিউশন এবং লোকনৃত্যের সংমিশ্রণে সাধারণ নৃত্য সেখানে হয়। ধারণ আমার নাচের একটা সংস্থা, অর্গানাইজেশন বলবো আমি, অর্গানাইজেশন ঠিক না, নৃত্য সংস্থা বলি, ধারণ নৃত্য সংস্থা। তো ওখানে আমরা ফিউশন এবং সাধারণ নৃত্য, লোকনৃত্য করিয়ে থাকি। আমার সহ আমার আরেকজন কো-ফাউন্ডার আছে, আমরা দুজন মিলে এটা পরিচালনা করি। তো এটা আমি নেই, কিন্তু আমার অন্যান্য যারা ওখানে কাজ করছে তারা আছে। তো কেউ যদি ওখানে অ্যাডমিট হতে চায়, আমার সাথে হোক, বা ধারণের পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে ফোন নাম্বার আছে, তারা যোগাযোগ করে অ্যাডমিট করতে পারবে। এটার সামনেই আমরা প্র্যাকটিস করাই। তো চর্চার মধ্যে থাকি, যেহেতু এই শিল্পটা, আমি বলবো যে এটা আমার একটা মৌলিক অধিকারের মতো। এটা আমার বাবার দেওয়া, মায়ের দেওয়া একটা অন্যরকম সম্পদ। আমি নাচতে পারি, এটা কিন্তু আমার একটা সম্পদ, আমার একটা সম্পত্তি। মানুষ যেমন বলে যে আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার কিন্তু নৃত্য কলা একটা বিশেষ গুণ আছে, এবং এটা আমার সম্পদ আমি মনে করি। এবং আমার সম্পদকে আমার নিজের রক্ষা করতে হবে। এটা অধস্তলে যাবে বা নষ্ট করবে, সেটা তো হতে দেওয়া যায় না। তো চর্চার মাধ্যমে জিনিসটা সুন্দরভাবে সবাই আমি পরিবেশন করতে পারবো, আমার ভাল লাগবে এবং সবাই উপভোগ করবে। সেজন্য এই চর্চার একটা জায়গা জানি থাকুক, সেজন্যই আমার ধারণ নৃত্য সংস্থাটা করা। তো আমি দেশে ব্যাক করলে আমি আবার এটাকে নিয়ে কাজ করব, আমার পরিকল্পনায় আছে। আল্লাহ যদি সহায় হয় অবশ্যই হবে।
ইনশাল্লাহ। কারণ এত চমৎকার ভাবে আপনি প্ল্যানিংটা করেছেন, এবং আপনার আসলে সবকিছু বোঝা যাচ্ছে আপনি ভীষণ গোছানো একটা মেয়ে, সবকিছুই আপনার নিজের মতো একটা পরিকল্পনা অনুযায়ী চলছে, যে এখানে এইটুকু করবো, এরপরে গিয়ে দেশে গিয়ে করবো, সবকিছুই আপনার একটা প্ল্যানিং এর মধ্যে রেখেছেন। ভীষণ ভালো লাগলো। তো আপু, আমরা আপনার সম্পর্কে আরো কিছু কথা জানবো, আপনার সাথে আরো কথা বলবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও আমরা আজকের অতিথির সাথে ফিরে আসবো। আপনার আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে নতুন রূপে হাজির হয়েছে ntvbt.com, দেশের প্রথম পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল। এখন আরো ফাস্ট, আরো আপডেটেড, আরো বর্ণিল। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনধারা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আইন আদালত, ধর্ম ও জীবন, ভ্রমণ, চাকরি চাই, মত দ্বিমত, প্রিয় প্রবাসী, ভিডিও সহ রয়েছে আরো অনেক বিভাগ। ব্রেকিং নিউজ সহ এক ক্লিকেই পাচ্ছেন সবার আগে সব খবর। গুজবে কান নয়, পড়ুন, দেখুন সঠিক খবরটি। আছে এনটিভিতে সম্প্রচারিত নাটক, সিনেমা, গান সহ বিনোদন ও সচেতনতামূলক সব অনুষ্ঠানের ভিডিও উপভোগের সুযোগ। রয়েছে এক্সক্লুসিভ ছবির গ্যালারি। এক ঝলকে দেখে নিতে পারবেন বিনোদন সহ বিশ্বের নানা ঘটনার বিশেষ মুহূর্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখতে পাবেন এনটিভি। বাংলার পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ ইংরেজি পোর্টাল। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মুঠোফোন সব ডিভাইসের সুবিধা। ntvbd.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbd.com, আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে নতুন রূপে হাজির হয়েছে ntvbd.com, দেশের প্রথম পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল। এখন আরো ফাস্ট, আরো আপডেটেড, আরো বর্ণিল। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনধারা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আইন আদালত, ধর্ম ও জীবন, ভ্রমণ, চাকরি চাই, মত দ্বিমত, প্রিয় প্রবাসী, ভিডিও সহ রয়েছে আরো অনেক বিভাগ। ব্রেকিং নিউজ সহ এক ক্লিকেই পাচ্ছেন সবার আগে সব খবর। গুজবে কান নয়, পড়ুন, দেখুন সঠিক খবরটি। আছে এনটিভিতে সম্প্রচারিত নাটক, সিনেমা, গান সহ বিনোদন ও সচেতনতামূলক সব অনুষ্ঠানের ভিডিও উপভোগের সুযোগ। রয়েছে এক্সক্লুসিভ ছবির গ্যালারি। এক ঝলকে দেখে নিতে পারবেন বিনোদন সহ বিশ্বের নানা ঘটনার বিশেষ মুহূর্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখতে পাবেন এনটিভি। বাংলার পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ ইংরেজি পোর্টাল। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মুঠোফোন সব ডিভাইসের সুবিধা। ntvbd.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbd.com, আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। আবারও ফিরে এলাম বিরতি পরে। FM 76 এবং এনটিভি মালয়েশিয়ার যৌথ আয়োজন প্রবাস তারকা অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আজকের প্রবাসী তারকা নাফিসা রহমান মৌ, যিনি একজন নৃত্যশিল্পী, এবং সেই সাথে যে পরিচয়টা এখন আহ, দিব, আগেও দিয়েছি, সেই বিষয়ে এবার একটু তার সাথে কথা বলবো। তিনি কো ফাউন্ডার 100 মিলিয়ন মাইন্ডসেট। আপু, এই বিষয়টাকে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন, এই 100 মিলিয়ন মাইন্ডসেটের ব্যাপারটা কি? আমি সেক্ষেত্রে আখি আপুকে একটা প্রশ্ন করতে চাই। এই 100 মিলিয়ন হ্যাঁ, অবশ্যই। মাইন্ডসেট বা একশো 100 মিলিয়ন মিলিয়ন মাইন্ডসেট মাইন্ডসেট। আপনার আপনার মাথায় কি খেললো? এই নামটা এরকম হলো কেন, বা এটা এরকম কেন, বা 100 মিলিয়ন মাইন্ডসেট বলার পর আপনার কি মনে হলো, কি আসলো মাথায়? আমার মাথায় আসলো যে মাইন্ড রিলেটেড কোনো কিছু একটা, সম্ভবত যেহেতু মাইন্ডের সাথে আবার সেটের একটা ব্যাপার আছে। এখন 100 মিলিয়ন ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ, যে আপনারা নিশ্চয়ই এমন কিছু নিয়ে কাজ করছেন, হয়তো কোনো ইয়ত্তারকে নিয়ে কাজ করছেন, সেটা হতে পারে, কিংবা মাইন্ডসেট রিলেটেড কোনো একটা কাজ। আমি আসলে একেবারেই কনফিউজ, এবং আমিও নিজে জানার জন্য খুব বেশি উদগ্রীব হয়ে আছি। আপনি একদমই ঠিক ধরতে পেরেছেন যে 100 মিলিয়ন মাইন্ডসেট। তো আমরা যদি মাইন্ডসেটের আবিধানিক অর্থ খুঁজি, তাহলে যেটার বাংলা অর্থ বোধহয় হচ্ছে মানসিকতা।
তো 100 মিলিয়ন মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করে। তো মানসিকতা মানুষের মানে মানুষ গ্রোথ মাইন্ডসেট সেটা পরে যাব। তো 100 মিলিয়ন মাইন্ডসেট আগে নামকরণ কেন সেটা বলি। মানুষের নিউরনে আমরা জানি যে একটা সূক্ষ্ম থেকে আরেকটা সূক্ষ্ম চোখে দেখা যায় না, এইরকম নিউরনের কানেকশন দিয়ে আমাদের ব্রেনটা তৈরি। তো আমরা ব্রেইনে যখন কিছু দেখি বা যখন কিছু করার চেষ্টা করি, তখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনের অনেকগুলা নিউরন এক হয়ে আমরা সেটা করার চেষ্টা বা আগ্রহ প্রকাশ করার চেষ্টাটা ব্রেন কাজ করা শুরু করে। তো এরকম মিলিয়ন মিলিয়ন বিলিয়ন 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 নিউরন দিয়ে যেহেতু আমাদের ব্রেন ঘটিত এবং ব্রেনের মাধ্যমে আমরা যে কোনো কাজ চিন্তা করে সেটা করার চেষ্টা করি, সেই মাইন্ডসেটটাকে জাগ্রত করার জন্য গ্রোথ মাইন্ডসেট। তো আমাদের কাজটা এই ব্রেনের কাজটা থেকে 100 মিলিয়ন মাইন্ডসেট এই নামকরণ, যে আমরা এই মিলিয়ন 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 মাইন্ডসেট থেকে আমরা যে কাজটা করতে চাই সেটা বারবার চেষ্টা করব এবং সেটা চেষ্টার মাধ্যমে সফল হব। তো 100 মিলিয়ন মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করে। তো আমাদের সেক্ষেত্রে আগে জানতে হবে গ্রোথ মাইন্ডসেট কি। ক্যারল ডোয়েক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি রিসার্চ করে বের করেছেন যে একটা মানুষের মধ্যে দু ধরনের মাইন্ডসেট থাকতে পারে। একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। তো গ্রোথ মাইন্ডসেট কি, যেটার উন্নতি বা বিকাশ সম্ভব, সেটাকে আমরা গ্রোথ মাইন্ডসেট বলি। আর ফিক্সড মাইন্ডসেট কি, ফিক্সড বলতে আমরা বুঝি কোনো কিছু আটকা বা তালাবদ্ধ, তো যেটার কোনো উন্নতি বিকাশ বা ক্রমবর্ধমান নাই। তো ফিক্সড মাইন্ডসেট একটা মানুষের মধ্যে মাঝে দু ধরনের মাইন্ডসেটই থাকে, গ্রোথ মাইন্ডসেটও থাকে, ফিক্সড মাইন্ডসেটও থাকে। কিন্তু বাই বর্ন মানুষ হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফর দ্য এক্সাম্পল, আমরা যদি তাকাই, একটি শিশু জন্মের পরে হাঁটতে পারে না, তাকে কয়েকবার পড়ে গিয়ে ১ পা ২ পা করে হাঁটতে শিখতে হয়। সে পড়ে যায়, দৌড়াতে গিয়ে হোঁচট খায়, তারপরে কিন্তু সে হাঁটা শেখে, দৌড়ানো শেখে। তো আমরা কি দেখতে পাই যে যদি মানুষ বাই বর্ন ফিক্সড মাইন্ডসেটে থাকতো, তাহলে কিন্তু সে এতবার পড়ে গিয়ে ব্যথা পেয়েও হেঁটে দৌড়াতে পারতো না। সে কিন্তু হুম। পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, কিন্তু তারপরেও এগিয়ে যাচ্ছে। তার মানে কি, মানুষের মানসিকতা, সে গ্রোথ মাইন্ডসেট নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এনভায়রনমেন্টাল রেসপন্স যেটাকে বলা হয়, পরিবেশ থেকে আমরা যেটা পাই, সেটার কারণে মানুষ ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আবদ্ধ হয়। যেমন একটা শিশু যখন ১ পা ২ পা হাঁটতে থেকে পিছন থেকে বলতে থাকে, এই আর বেশি যাও না, বাবু পড়ে যাবে, আগাও না, ধরো ওকে। ও কিন্তু তখন দেখা যায় যে ভয় পেয়ে যায়, পিছন দিক দিয়ে আচমকা কেউ ডাক দিতে গেলে সে পড়ে যায়, তখন দেখা যায় সে ১ পা দিতে গিয়েও বসে পড়ে, আর যায় না। তো এনভায়রনমেন্টাল রেসপন্স থেকে আমরা ফিক্সড মাইন্ডসেটটা গ্রহণ করে থাকি, কিন্তু গ্রোথ মাইন্ডসেটটা আমরা বাই বর্ন নিয়ে জন্মগ্রহণ করি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ক্যারল ডুয়েক তার রিসার্চের মাধ্যমে বের করেন যে মানুষের মধ্যে ২ ধরনের মাইন্ডসেট থাকে। এক হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, দ্বিতীয় হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট মানুষকে বারবার চেষ্টা করতে উৎসাহিত করে। সে ফর দ্য এক্সাম্পল, আমি ক্লাস 9 এ পড়ি, আমি প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করলাম কিভাবে, আমি স্কুলে গিয়ে দেখতে পারলাম যে আমি পরীক্ষায় রেজাল্ট আসছে বোর্ডে টাঙানো, আমি ফেল করছি। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পরে দেখি যে আমি আমার মোবাইলটা স্কুলে কোনো একটা জায়গায় ফেলে রেখে আসছি। তো আমি আমার মোবাইলটা পাওয়ার জন্য আমি আমার কাছের বন্ধুটাকে বাসার ল্যান্ড ফোন দিয়ে কল দিলাম। তো বাসার ল্যান্ড ফোন দিয়ে কল দেওয়ার কারণে আমি দেখলাম যে আমার বন্ধু আননোন নাম্বার দেখে ধরলো না। তো আমরা কি ধরে নিব যে না, আমি পরীক্ষায় ভালো করলাম না, আমাকে দিয়ে কিছু হবে না, এখন আমার ফ্রেন্ডরা আমাকে অ্যাভয়েড করা শুরু করতেছে, আমাকে কেউ আর পছন্দ করে না, আল্লাহ আমার ভাগ্যে এগুলা কি লিখে রাখছে, আমার কপালটা এখন খারাপ কেন এত। সাধারণত আমি, আপনি বা কেউ একটা ন্যাচারাল সিচুয়েশনে কিন্তু এরকমই চিন্তা করি। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট মানসিকতার মানুষদের চিন্তা ধারণা। কিন্তু গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট মানসিকতার মানুষরা যারা, তারা চিন্তা করবে যে না, এইবার আমি খুব খারাপ রেজাল্ট করেছি, সামনের বার আমাকে ভালো রেজাল্ট করে মানুষকে দেখিয়ে দিতে হবে। আমি পরে সেই দিনই যখন আবার আমার ফ্রেন্ডটাকে ফোন করলাম, পেলাম না, আমাকে ধরে নিতে হবে আমার ফ্রেন্ড ব্যস্ত বা কোনো আননোন নাম্বার দেখে সে ধরেনি। কিছুক্ষণ পর আবার আমাকে আবার ট্রাই করতে হবে। আবার যখন পেলাম, বন্ধুর সাথে কথা বলে নিয়ে সলিউশন নিয়ে আমাকে সাজেশন তৈরি করে পড়তে হবে এবং আমাকে সবাইকে দেখিয়ে দিতে হবে আমি ভালো রেজাল্ট করতে পারি, আমিও পারি। তো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের পার্থক্যটা। আরেকটা উদাহরণ আমি এখানে দিতে চাই।
সেটা হচ্ছে ইজি হয়ে যাবে ব্যাপারটা, যে আমরা যেটাকে নিয়ে কাজ করি, যে সুরেশ আর রমেশ দুই ভাই। তো সুরেশ হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের এবং রমেশ হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের। সুরেশ সবসময় বিশ্বাস করে যে প্র্যাকটিস এবং পরিচর্যার মাধ্যমেই আমরা সফলে পৌঁছাতে পারি। আর রমেশ মনে করে যে না, ট্যালেন্ট, বুদ্ধিমত্তা এই বিষয়টা হচ্ছে বাই বর্ন। আপুর কি মনে হয়, ট্যালেন্ট এবং বুদ্ধিমত্তা এই জিনিসটা কি বাই বর্ন, নাকি মানুষ এটা চেষ্টার মাধ্যমে উন্নতি করা সম্ভব? না, আমার কাছে অবশ্যই মনে হয় এটা চেষ্টার মাধ্যমে উন্নতি করা সম্ভব। আপনি একদম ঠিক আছেন আপু। গ্রোথ মাইন্ডসেট মানুষেরই একজন চিন্তা ভাবনায়। অবশ্যই যে কোনো জিনিস, মানুষের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, লাইক হাত, পা, নাক, চোখ, চুল, এগুলো তো আল্লাহ প্রদত্ত জিনিস, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটু ভোঁতা থেকে চোখা করতে পারবো, শার্প করতে পারবো, মোটা থেকে স্থূল হতে পারবো, কিন্তু আমার কিন্তু আল্লাহ প্রদত্ত যা যা আছে তাই। কিন্তু মানুষ যেটা আয়ত্ত করে, লাইক সাঁতার কাটা, ছবি আঁকা, গান শেখা, অঙ্ক কষা, সেগুলা কিন্তু মানুষ প্র্যাকটিসের, গান শেখা, এগুলা কিন্তু মানুষ প্র্যাকটিসের মাধ্যমে একদম চূড়ান্ত পর্যায়ে খুব ভালো করতে পারে। প্রথমত তার বাধা বিঘ্নের শিকার হতে হবে, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তার সোপানে, তার সফলতায় সে অবশ্যই পৌঁছাতে হবে। তো আমরা গল্পটাতে ফিরে যাই, আমরা যেটা সুরেশ এবং রমেশের গল্প করছিলাম, যে সুরেশ এবং রমেশ দুই ভাই। তারা সুরেশের মধ্যে ফিক্সড মাইন্ডসেট চিন্তাবিদ এবং রমেশ মনে করে আমি গ্রোথ মাইন্ডসেটের। তো রমেশ বলে যে বুদ্ধিমত্তা এবং ট্যালেন্ট পরিচর্যার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে সফলতায় পৌঁছানো যায়। সুরেশ মনে করে না, বুদ্ধিমত্তা ও ট্যালেন্ট বাই বর্ন। তো ওদের দুইজনেরই প্রিয় খেলোয়াড় হচ্ছে সচিন টেন্ডুলকার এবং ক্রিকেট হচ্ছে ওদের প্রিয় খেলা। তো রমেশ রুমের মধ্যে থাকে, শুধু খেলাই দেখে, কিন্তু সুরেশ ক্রিকেট খেলা প্র্যাকটিস করার মাধ্যমে 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 খেলায় খুব ভালো করে ফেলে এবং 3 বছর পর দেখা যায় যে সুরেশ সচিন টেন্ডুলকারের সাথে একই মাঠের মধ্যে বোলিং করছে, সচিন টেন্ডুলকার ব্যাটিং করছে এবং রমেশ টিভি দেখে তার ভাইয়ের খেলাতে হাততালি দিচ্ছে। তো মানুষের চিন্তাধারায় যদি থাকে যে আমি চেষ্টা করব, আমি পারবো, তো সেক্ষেত্রে মানুষ তার সফলতায় পৌঁছাতে অবশ্যই পারবে। আমরা যদি এই সূত্রটা মেনটেন করি, সফলতার সূত্রটা দেখি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে নেভার গিভ আপ প্লাস প্র্যাকটিস ইকুয়াল টু সাকসেস। তাহলে এটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা আমাদের সফলতার সোপানে পৌঁছাতে পারবো। সেক্ষেত্রে আমরা বলবো যে গ্রোথ মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের বাংলাদেশে যে কাজটা করি, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ, এখন আমি বলবো না উন্নয়নশীল দেশ, উন্নত বা মানে উন্নত বা উন্নত উন্নততর না, দেশগুলোর পথে, উন্নত দেশগুলোর পথে। পথে এখন উন্নয়নশীল দেশ। তো উন্নয়নশীল দেশে আমরা যদি এখনো দেখি যে 80% মানুষ কিন্তু এখন আমাদের দারিদ্র সীমার নিচে আছে। হ্যাঁ, তো এইসব জায়গার মানুষরা যেখানে পেটে ভাতে আমরা বেঁচে থাকি, সেখানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত যেতেই অনেক শিশুরা ঝরে যায়। তো মানুষ যদি স্বপ্ন দেখতে না শিখে, তাহলে সেটা বাস্তব কিভাবে করবে? আমরা যদি ওয়ার্ল্ড ডিজনি সেই কথাটা বলি যে আমি যেটা স্বপ্ন দেখতে পারি আমি সেটা করতেও পারি। তো এখানে তো ওরা দিনান্তে, মানে দিন খেতে পান্তা ফুরায়ের মতো অবস্থা। তাদের বাবারা রিক্সা চালাচ্ছে বা দিন মজুর কাজ করছে, মারা অন্য বাসায় কাজ করছে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে এরা কখনো উঠতে পারবে নাকি সেটাই জানি না। তাদের যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে তোমরা কি হবা, কেউ কিন্তু বলে না আমি ব্যারিস্টার হব, কেউ কিন্তু বলে না আমি আকাশে প্লেন চড়াবো, পাইলট হব। তারা চিন্তা করে যে একটু ভালো মতো খেয়ে কিভাবে বেঁচে থাকতে পারবো সেটা। তো আমার যদি উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন না থাকে, আমি তো সেটা পূরণই করতে পারবো না। তো এইসব লেভেলের যেসব শিশু কিশোররা আছে, আমরা তাদের মাইন্ডসেটটাকে শক্ত করার জন্য কাজ করি যে না, আমার স্বপ্ন দেখতে হবে, আমিও চাইলে পারবো। আমি যদি ভালো মতো লেখাপড়া করি, বিশ্বময় আমার স্কলারশিপের ব্যবস্থা আছে। এবং আমরা আমরা যদি উদাহরণও দেই, জাগো ফাউন্ডেশন সহ আরো বিভিন্ন রকম ফাউন্ডেশনের যারা 10-15 বছর আগে শুরু করেছে, তারা কিন্তু জাগো ফাউন্ডেশনের একটা স্টুডেন্ট বর্তমানে আমেরিকার স্কলারশিপ নিয়ে পড়ছে। এরকম বহুত ফাউন্ডেশনের আছে যারা ডোনাররা ডোনেট করছে এবং সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরা বিশ্বের বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে। তো আমি যদি 1 to 10 একেবারে ফার্স্ট হতে থাকি, ইউনিভার্সিটির স্কলারশিপ আমাকে কেন দিবে না? তো এই জায়গাটাতে, স্বপ্ন তৈরি করার জায়গাটাতে শিশু কিশোরদের, এই সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের আমরা কাজ করে থাকি। এর জন্যই আমাদের এই সংগঠনটির নাম 100 মিলিয়ন মাইন্ডসেট
এখান থেকে আমি রিপ্রেজেন্ট করি রাশিয়াতে, এবং বাংলাদেশে আমার আরো কো-ফাউন্ডার আছে, আরো মেম্বার্স আছে, এবং আমাদের সামনে আপকামিং প্রজেক্ট আছে। আপকামিং আমরা মুক্তিযুদ্ধ নিয়ে প্রজেক্ট করছি, যে মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা কোন মাইন্ডসেট নিয়ে মুক্তিযুদ্ধ করতে গিয়েছিল সেটা যদি আমরা চাই লিখে পাঠাবো। আমাদের ঠিকানা আছে, আমাদের মেইল আছে, তাদের সবগুলা চিঠি নিয়ে আমরা একটি গল্পের বই প্রকাশ করব, যে মুক্তিযোদ্ধাদের মাইন্ডসেটটা কি ছিল, কি কারণে তারা মা মাটির কারণে তাদের ঘর সংসার মা দেশ সবকিছু ফেলে মুক্তিযুদ্ধ করেছে। এই জিনিসগুলো আমরা তুলে নিয়ে আসবো, এবং তাদের সকলের চিঠিগুলা বা ইতিহাসগুলাকে নিয়ে আমরা 21 বইমেলায় একটা বই ছাড়বো আমাদের 100 মিলিয়ন মাইন্ডসেট থেকে, এরকম আমাদের পরিকল্পনা আছে। তো যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, 100 মিলিয়ন মাইন্ডসেটের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি বয়োজ্যেষ্ঠ যারা পৃথিবীতে এখনো বেঁচে আছে মুক্তিযোদ্ধা, তারা কেন গিয়েছিল, তারা যদি বলতে পারে, আপনি নিজেও সেই ইতিহাস বা রচনা নিজের মতো করে লিখতে পারেন, লিখে আমাদেরকে মেল করে দিতে পারেন। তাদের সেই ইতিহাস বা সত্য কাহিনী রূপে যে ঘটনাটা আছে আমরা অবশ্যই আমাদের বইয়ের মধ্যে ছাপাবো। এই তো। বাহ, আপনি আমার আসলে আর প্রশ্ন করতে হয়নি, এত চমৎকার ভাবে আপনি আপনার এই 100 মিলিয়ন মাইন্ডসেটের গোলস, মানে মোটো গোল কি, মোটো কি, এবং আপনারা কি কি কাজ করছেন ভীষণ সুন্দর করে বলে দিলেন। তো এটা তো আপনার কাজেরই একটা অংশ নিশ্চয়ই। এটা নিয়ে মানে এই সংগঠন নিয়েও আপনার ভবিষ্যতে আরো অনেক কাজ করার ইচ্ছে আছে, অবশ্যই আছে। জি জি, বর্তমানে আমরা যারা এখানে আছি কো-ফাউন্ডাররা সবাই আমাদের কোচের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, আমরা ট্রেনিং নেওয়া, আমরা সার্টিফাইড। এখন আমরা এই গ্রোথ মাইন্ডসেট নিয়ে ট্রেনিং এবং সেশন দিচ্ছি। এ সম্পর্কে যদি আরো কেউ জানতে চায় বা ট্রেনিং সেশন নিতে চায়, তাহলে 100 মিলিয়ন মাইন্ডসেট ফেসবুকে পেজ আছে, আমাদের মেইল আইডি আছে, ওয়েবসাইট আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ট্রেনিং এবং সেশন সম্পর্কে আপনাদের জানাতে পারবো। এবং আমার মনে হয় যে বর্তমান যুগ অবশ্যই গ্রোথ মাইন্ডসেটের যুগ। আমরা একবিংশ শতাব্দীতে গ্রোথ মাইন্ডসেট না হলে কিন্তু একটা পাও ফেলে আগাতে পারবো না, কারণ আমাদের স্বপ্ন থাকতে হবে, সফল হতে হবে। হ্যাঁ, বাধা বিঘ্ন তো আসবে, জীবনটাই হতো বাধা বিঘ্ন। জীবন যদি সমান হতো তাহলে তো আমরা মৃত হয়ে যেতাম। জীবনের ছন্দপতন আছে বলেই তো আমরা বেঁচে আছি। তো উপরে উঠবো নিচে নামবো, নিচে নামবো উপরে আসবো, এটাই জীবন। কিন্তু সেই সময় নিজস্ব সত্তা, নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব আবেগকে যেন নষ্ট করতে না হয়, পিছিয়ে পড়তে না পারি, সেক্ষেত্রে আমাদের যে কাউন্সিলিং গুলা, যে সেশন গুলা দেওয়া লাগে, আমরা সেগুলা প্রোভাইড করে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করলে আই হোপ আপনাদের কোন রকম কাউন্সিলিং লাগলে অবশ্যই আমরা সেটা দিয়ে থাকবো। ভীষণ ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে। আপনার আসলে আহ, চমৎকার কিছু ধ্যান ধারণা নিয়েই কিন্তু আপনি চলছেন, এবং আপনার জীবনের গতি অবশ্যই ছন্দময়। সে ছন্দময় গতিতে আপনি আরো এগিয়ে যাবেন সামনের দিকে, সেই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আখি আপু, এবং এনটিভি অনলাইন মালয়েশিয়াকে, যারা এই ধরনের প্রোগ্রামগুলা আয়োজন করছে। আমি এতটুকুন বলবো যে আমাদের শুধু, আমি আজকে রাশিয়া থেকে বলছি, এরকম পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তে বাংলাদেশকে তুলে ধরছে বিভিন্ন রকম মানুষ, শুধু নট তারকা। তারা যারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমরা বলবো তারাই তারকা। শেষ যত হুম, ছোট পরিসর সত্যি হোক, কথাই। আবার যত বড় পরিবারেই হোক, এই প্রবাসে থেকে তারা তাদের দেশ মাটি মাকে তুলে ধরছে তাদের মাধ্যমে। তো এনটিভি অনলাইন মালয়েশিয়াকে অনেক বেশি ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য, যে তারা তাদের আবেগটা, তাদের তাদের ক্রিয়াকলাপ কার্যটা প্রকাশ করতে পারে। অবশ্যই আখি আপুকে ধন্যবাদ, আমাদের কায়সার ভাইকে ধন্যবাদ যিনি আমাকে এখন পর্যন্ত ইনভাইটেশনের মাধ্যমে এখানে যুক্ত করেছেন। এনটিভি কে ধন্যবাদ, এবং আমি আমার বাংলাদেশকে ধন্যবাদ জানাই। মিস করি বাংলাদেশকে, খুব শীঘ্রই বাংলাদেশে আসবো। সবার জন্য শুভকামনা। করোনাকালীন অবস্থাতে বিশেষ করে বাংলাদেশের মানুষকে বলবো একটু সচেতনতা বৃদ্ধি করি, আমরা সবাই মাস্ক পরি, কারণ এখনো মাস্কের অবহেলাটা বাংলাদেশে দেখা যায়, যেটা বিদেশে একদমই হয় না, কারণ আমরা কোনো সার্ভিসই পাই না মাস্ক ছাড়া, ইম্পসিবল। আমাকে না, মেট্রোতে, এখন কিন্তু আমাদের বাংলাদেশেও লেখা হচ্ছে সব জায়গায়, নো মাস্ক নো সার্ভিস। আমরা আমরা মেট্রোতেই উঠতে পারি না। আমি আমার কাজের জায়গায় কি করে যাব? মেট্রোতেই তো উঠতে দিবেন আমাকে মাস্ক ছাড়া। সো বাংলাদেশের মানুষ মাস্ক পরবে, পৃথিবী সুস্থ হয়ে উঠবে, আমরা আবার হাসবো, আবার ভালো থাকবো। কামনা সবাইকে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে শেষ কথাটি ছিল যে আমরা আবার সুন্দর করে হেসে উঠবো, সেই সুন্দর দিনের প্রতীক্ষায় আমি ধন্যবাদ জানাতে চাই এনটিভি কে,
এনটিভি সহযোগিতা ছাড়া আসলে সম্ভব হতো না এনটিভি মালয়েশিয়ার এত চমৎকার আয়োজনের জন্য। তো এনটিভি চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এনটিভি মালয়েশিয়ার প্রতিনিধি কাসেম আহমেদ হান্নান ভাইকে, এবং সেই সাথে আমাদেরকে যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ এনটিভি মালয়েশিয়া থেকে টেকনিক্যাল সাপোর্ট, আপনি আছেন রাশিয়ায়, আমি আছি বাংলাদেশে, এই যে পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসছে, এই টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছেন সালাউদ্দিন কাজল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এই প্রবাস তারকা আয়োজনে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের উপস্থিতি আমাদের আয়োজন এই অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত করেছে, সুন্দর করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি আঁখি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে ntvbt.com, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সরাসরি দেখতে পাবেন এনটিভি। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbt.com